রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজধানীর মেরুল বাড্ডায় ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে র্যাব। শনিবার সকালে এই অভিযান চলে। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ডলার উদ্ধার করা হয়েছে। তার বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। তাকে র্যাবের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 3টি মামলা করার প্রস্তুতি চলছে। জানা গেছে, গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কায়ুমের অন্যতম সহযোগী ছিলেন। দর্শক, এই মুহূর্তে অভিযানের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মৌ খন্দকার। আমরা পরবর্তীতে আপনাদেরকে সে বিষয়ে আরও বিস্তারিত জানাবো। করোনার প্রভাবে বেকার হওয়া ব্যক্তিরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন কাজের সন্ধানে। পরিবারের জন্য দুবেলা খাবার জোগাতে কেউ কেউ হকার বনে গেছেন। নিদারুণ জীবনযাপন করলেও পাশে দাঁড়ানোর যেন কেউ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ নজর দেওয়ার সময় এখন। এছাড়া কর্মহীনদের অতি দরিদ্র হওয়া থেকে বাঁচাতে সামাজিক সুরক্ষা বাড়ানোর পাশাপাশি ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতান আহমেদের প্রতিবেদন। যে চোখ ভরা স্বপ্ন নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন এই তরুণ, সেই চোখে এখন হতাশার কান্না। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোহাম্মদ কায়ুম ঢাকায় এক ট্রাভেল কোম্পানিতে চাকরি করে ভালোই চলছিল তার। তবে মহামারী করোনা নিঃস্ব করেছে তাকে। এই পর্যন্ত প্রায় 20-25টা সিভি 20-25টা প্রতিষ্ঠানে দিচ্ছে। এখনো দেখেন আমার হাতে প্রায় 4টা সিভি আছে। লেখাপড়া করে আসলে একজনের দ্বারে যাই, সে কোনো মূল্যায়নে আমাদের করছে না। 50 ছুঁই বয়সের মোস্তফা রহমতুল্লাহ প্রিন্টিং ব্যবসা করে ভালোই ছিলেন। তবে করোনায় তার ব্যবসাও বন্ধ হওয়ার উপক্রম। পরিবারের কথা ভেবে নিয়েছেন হকারি পেশা। আল্লাহ পাক দয়া করে চালাচ্ছে, একটু দুঃখ কষ্ট নিয়েই। ওই যে বললাম যে সুখ দুঃখের জীবন যেমন চলতে হয়। ব্যস্ত নগরীর লাল নীল বাতির আড়ালে চাপা পড়ছে লক্ষ তরুণের স্বপ্ন। মোস্তফা কিংবা কায়ুম শুধু নন, রাজধানী ঢাকাতে এমন বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বেঁচে থাকার সংগ্রামে বেড়ে গেছে হকারের সংখ্যা। আবার কেউ কেউ কর্মচ্যুত হয়ে মোটর বাইক নিয়ে নেমে পড়েছেন আয় করতে। পরিসংখ্যান ব্যুরোর এক হিসেবে দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে বেকারের সংখ্যা 4.11% হলেও এপ্রিল থেকে জুলাই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে 44%। প্রতি বছর প্রায় 12 থেকে 14 লাখ তরুণ চাকরির বাজারে এলেও এবছর তারা বেকারই থাকছে। বিদেশ যাওয়া বন্ধ থাকায় বেকারের খাতায় যোগ হচ্ছে আরও প্রায় 7 থেকে 8 লাখ। ফলে ছাঁটাই আর কর্মহীন মানুষের স্রোতে যোগ হয়েছে আরও প্রায় 20 লাখ বেকার। তারা যাতে এই ফাঁদে পড়ে না যান, দারিদ্র্যের ফাঁদে, এই জন্য আমাদেরকে তাদের প্রতি যত্নবান হতে হবে। তারা সরকারের যেসব সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সেটার মধ্যে তারা নেই। তাদের জন্য লক্ষ্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ কর্মহীনদের বাঁচাতে 7টি পরামর্শ দিচ্ছেন, যার মধ্যে প্রান্তিক মানুষের কাছে অর্থ পৌঁছানো, ছোট ব্যবসায় ঋণ বিতরণ বাড়ানো অন্যতম। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যদি নগদ অর্থ মানুষের কাছে যায় এবং মানুষ যদি সেটা ব্যয় করে এবং ব্যয়ের মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল করতে হবে। বর্তমানে যে প্রণোদনার প্যাকেজ এক ধরনের সংকুচিত এবং কিছু প্রতিষ্ঠানের কাছে গেছে, সেই পরিস্থিতি থেকে পরিবর্তন হতে হবে। এছাড়া বিতরণকৃত ঋণ যাতে কর্মসংস্থান তৈরিতে ব্যবহার হয়, সেই দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নাস্তায় আপনি যে কেক বিস্কিট খান তা নিরাপদ তো? রাসায়নিক কেমিক্যাল হাইড্রোসে তৈরি নয় তো? রাজধানীর বেশ কয়েকটি বেকারিতে রং আর হাইড্রোসেই তৈরি হচ্ছে কেক, রুটি। কারখানায় তৈরির পরিবেশটাও নোংরা, নর্দমায় ঠাসা। অনুসন্ধানের বাকিটা জানাবেন ফখরুল ইসলাম। কেক, বিস্কিট কিংবা রুটি অনেকের কাছে বেশ প্রিয়। শোরুমে সাজিয়ে রাখা এসব তৈরির অবস্থা কিংবা পরিবেশ কজনেরই জানা।
কোনাপাড়ার এই বেকারিতে করাতের কাটাকাটিতে বের হচ্ছে বিস্কিটের পিস। এইসবই প্যাকেটজাত হয়ে যায় গ্রাহকের কাছে। ভেতরের পরিবেশটাও যাচ্ছে তাই। বাথরুম ও ড্রেনের পাশে তৈরি হচ্ছে বেকারি পণ্য। আমি তো দেখিনি এটা মেয়াদ আছে না সেটা তো আমার এখন দেখি না, ওটা তো কাজ করবো রাত্রে। নোংরা পরিবেশ তো ভাই নিচে তো থাকবেই। এসব আবার তৈরি হয় কেমিক্যালে। কারখানার আরো ভেতরে ভাজা হচ্ছে ডাবলি বোর্ড, খোলা হাতে চলছে প্যাকেটজাত। পরে পোকামাকড় আর গন্ধে ঠাসা মেঝেতে রাখা হয়েছে তৈরি এসব পণ্য। সানারপাড়ে এই বেকারিতে খোলা হাতেই চলছে কেক বিস্কিট তৈরি। সংবাদ টিমকে দেখেই কাজ বন্ধ করে দেয় ম্যানেজার। না প্লিজ এগুলো করেন না এগুলো করলে ঝামেলা হবে, বাদ দেন। কামরাঙ্গীরচরের মাশাল্লাহ বেকারি, সারি সারি সাজানো কেক কিছু আগেই বানিয়ে মেঝেতে রাখা হয়েছে খোলামেলা। পাশেই পাওয়া গেল এই কেক তৈরির আসল রহস্য। বিপজ্জনক রাসায়নিক হাইড্রোস না দিলে নাকি কেক নরম আর সাদা হয় না। নানা রকম রুটিতেও ব্যবহার হয় এই হাইড্রোস। এটা কি জিনিস? এটা হাইড্রোসটা যে রুটিতে এবং কেকে ব্যবহার করা হয় আর কি। এই যে হাইড্রোস কি ব্যবহার করা ঠিক আছে? না, হাইড্রোস আসলে ব্যবহার করা ঠিক না। যে সফট এবং বা থাকার পরিপ্রেক্ষিতে যাই দেখা গেছে জিনিসটা ব্যবহার করতে হয় আর কি। ময়লা আবর্জনার বাঘাড়ে পচে যাওয়া আটা দিয়ে তৈরি করছে কেক বিস্কিট। সাথে আরো মেলে অনুমোদনহীন রং ও কেমিক্যালের অস্তিত্ব। হাইড্রোক্স এটা ঠিক আমাদের আপনারা যে তথ্যটা পেয়েছেন আমরা এখন জানতে পারলাম, আমরা জরিমানা করেছি। তারপরে যদি আবার কেউ একই জিনিস করে আমরা তার বিরুদ্ধে জেল সহ কারখানা বন্ধ সহ আরও যে সব কঠিন পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নেব। কেমিক্যালের বিষে তৈরি এসব বেকারি পণ্য মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বরাবরই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানো আরও বড় বিপর্যয় আনতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জীবাণু যেভাবে ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে তাতে কার্যকর অ্যান্টিবায়োটিকের ঘাটতি একসময় আরও বড় স্বাস্থ্য বিপর্যয় নিয়ে আসতে পারে। শুক্রবার রাতে এক বৈশ্বিক প্ল্যাটফর্মের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর যাত্রা শুরুর এই অনুষ্ঠানের আয়োজন শুক্রবার রাতে, যেখানে কো চেয়ারের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা দিন দিন কমে আসছে। এর ফলে পুরো পৃথিবী করোনার মতো আরও নতুন সংকটে পড়তে পারে। তার মতে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ভুল ডোজ এবং সার্বিকভাবে দুর্বল সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী। We are running out of available antibiotics and soon could face another global emergency far severe than the current COVID-19 pandemic. This menace has the potential of rolling back most of our medical and therapeutic successes achieved through scientific advancements over the ages. এ বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত গ্লোবাল অ্যাকশন প্ল্যানে অনুপ্রাণিত হয়ে 2017 থেকে 2022 সাল মেয়াদী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট বিষয়ক জাতীয় পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। Inspired by the WHO Global Action Plan in 2015, we, Bangladesh, formulated the National Action Plan for Antimicrobial Resistance Containment 2017 to 2022. অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন অ্যান্টিবায়োটিক যেন সকলের সামর্থ্যের মধ্যে থাকে তাও নিশ্চিত করার উপর জোর দেন বাংলাদেশের সরকার প্রধান। Widespread use of antibiotics. প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের আজকের দিন থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে সাধারণ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ শুরু করে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে। এ কারণে মুক্তিযুদ্ধে বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এই দিবসটিতে। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী বাংলাদেশের গৌরবের প্রতীক।
৭১-এর এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর একযোগে ত্রিমুখী আক্রমণ উন্মুক্ত করে বিজয়ের পথ। পিছু হটতে থাকা পাকিস্তানি বাহিনী ৩ সপ্তাহের মধ্যে বাধ্য হয় আত্মসমর্পণে। এই দিনটাতে জনগণ, 3টা বাহিনী, সেই সাথে বিজিবি যারা যুদ্ধ করবে, তাদের সাথে যে একে অপরের সাপোর্ট দেওয়ার ব্যাপার থাকবে, তারা যে এক লক্ষ্যে সবাই যার যার স্থান থেকে যুদ্ধ করবে, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়। স্বাধীনতার 5 দশকে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বেড়েছে বহুগুণ। শুধু দেশে নয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুনাম বিশ্ব পরিমণ্ডলে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান শীর্ষ কাতারে। হেলিকপ্টারের বিল্ট 1-2, তারপরে MI-17 হেলিকপ্টারেরও আমরা সম্পূর্ণ মেনটেন্যান্স এবং এখন আমরা ওভারহলিংও শুরু করেছি। এছাড়া জঙ্গি বিমান, F-7 জঙ্গি বিমানও আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশেই এর সম্পূর্ণ ধরনের রক্ষণাবেক্ষণ করছি এবং এটার ওভারহলিংও করছি। এইটা শুধু আমরা এইগুলোই করছি না, এর সাথে সাথে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা নিজেরাই বিমান তৈরি করতে পারি। অত্যাধুনিক যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সহ প্রতিরক্ষার সকল উপকরণ যেমন যোগ হয়েছে বাহিনীতে, তেমনি পেশাদারিত্ব বাড়াতে ন্যাশনাল ডিফেন্স কলেজ, ওয়ার কলেজ, পিস কিপিং ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আমাদের ঘাঁটি, আমাদের গ্যারিসন, এয়ার বেসগুলো যে উদ্বোধন হচ্ছে এবং জাহাজ, আমাদের যে যুদ্ধ জাহাজ বা এয়ারফোর্সের যে এয়ারক্রাফট, আর্মির যে বিভিন্ন আর্টিলারি পিস বা অন্যান্য জিনিস আসতেছে এবং অন্যান্য যে সক্ষমতা তৈরি হচ্ছে, সক্ষমতাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা অ্যাচিভ করতেছে এবং এটা কিন্তু একটু দ্রুত লয়ে হচ্ছে বলা যাবে। কঠোর পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা আর দেশপ্রেমে উজ্জীবিত সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জল, স্থল বা আকাশে অবিরাম ঘোষণা করে চলেছে বাংলার জয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সামরিক সচিবরা। এরপর শিখা অনির্বাণে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সাইনিয়াবাদ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে সশস্ত্র বাহিনী। সাভারের হেমায়েতপুর গণপরিবহনের জন্য বাস টার্মিনাল না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করছেন চালকরা। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে বারবার দুর্ঘটনা ঘটছে। সাভার ও আশুলিয়ার পুলিশ জানায় কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় এই বিশৃঙ্খলা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ জায়গা না দেয়ায় স্থায়ী বাস টার্মিনাল সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাজমুল, যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং কি কি ধরনের বিশৃঙ্খলা হচ্ছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের এবং হেমায়েতপুর এলাকায়। আপনি জানেন যে আমরা কিন্তু সকাল থেকেই কিন্তু এই এলাকায় যেসব যত্রতত্র যেসব গাড়ি পার্কিং এবং ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং সাভারের নবীনগর বাইপেল চন্ডা মহাসড়ক এবং আশুলিয়া বাইপেল মহাসড়কের এই সড়কগুলি কিন্তু এখন আপনার যত্রতত্র যেখানে সেখানে গাড়ি রাখা হচ্ছে এবং পার্কিং করা হচ্ছে। এবং সকাল থেকে যেই এলাকায় আমরা সাভারের হেমায়েতপুর এলাকায় আমরা দেখেছি, সেখানে কিন্তু সকালবেলার যে চিত্র সেটা কিন্তু আমরা দেখিয়েছি। এখন কিন্তু হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ তারা কিন্তু টোটালটা এখন কার্যক্রম পরিচালনা করছে এবং যার কারণে এখন দেখছেন যে এখান থেকে সমস্ত লোক এবং যেসব গাড়ি সেসব কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং মহাসড়কে যাতে কোনো জটলা বা কোনো ধরনের যে সিএনজি বা অটো বা লেগুনা এইসব গাড়ি কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবং হাইওয়ে পুলিশ কিন্তু সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং আপনি দেখছেন যে মহাসড়কটি পরিষ্কার রেখেছে। এখন তারা কাজ করছে এবং আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি তো হাইওয়ে পুলিশের যে ইন্সপেক্টর তার সঙ্গে একটু কথা বলবো। এই মুহূর্তে আসলে আপনারা দেখছি যে সড়কগুলিতে মূলত এই যে সকাল থেকে আমরা দেখছি যে
প্রচুর আপনারা কাজ করছেন, অনেক যানজট ছিল, অনেক অবৈধ যেসব সিএনজি ছিল সেগুলো সরিয়ে ফেলেছেন রাস্তা থেকে, এখন পরিষ্কার। আসলে এরকম হচ্ছে কি কারণে? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে সকাল থেকে অভিযান চালাচ্ছি, আপনারা দেখে থাকবেন। সকালে যেরকম যানজট ছিল, আমাদের কাছে খবর ছিল যে আজকে এই এলাকায় একটু প্রেশার হতে পারে। এখানে একটি কাঁটা ছিল, একেএস গার্মেন্টসের সামনে একটি কাঁটা ছিল, ওই কাঁটাটা চেঞ্জ করে তারা আরেক জায়গায় কাঁটাটা একটু দূরবর্তী স্থানে নিয়ে যাচ্ছে, রোডসান হাইওয়ে। এটার কারণে সকাল থেকে একটু প্রেশার ছিল। আমরা এই খবর পেয়ে সকাল থেকে এখানে অভিযান চালাচ্ছি। আপনারা এখন দেখে থাকবেন সকালের তুলনায় এখন এখানে বেশ পরিষ্কার, এবং আমরা আমাদের এই তৎপরতা অব্যাহত আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই তৎপরতা অব্যাহত রেখেছি। কথা বলতে চাই যে এখানে যে সব লেগুনাগুলি গাড়ি চালাচ্ছে তাদের অধিকাংশই লাইসেন্স নাই এবং গাড়ির কোনো পারমিশন নাই, সেই গাড়িগুলি আসলে চলছে মহাসড়কে, সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন? অবশ্যই সেগুলো নিয়েও আমরা কাজ করছি। সেগুলো আমরা আসলে চলতে দেবো না, অবৈধ লেগুনা বা অবৈধ থ্রি হুইলার এগুলো আমাদের চলতে দেই না। আমাদের এগুলো ধরার অভিযান অব্যাহত আছে। আজকে আমরা এই পর্যন্ত 3টি অবৈধ গাড়ি ডাম্পিং করেছি। এরকম আমাদের এই তৎপরতা আরও অব্যাহত আছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এখানকার যারা লোকজন তারা কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়েই চলছে, এবং যেহেতু এই সব লেগুনা বা কাগজবিহীন যেসব গাড়িতে যারা মানুষ যারা যানবাহন পরিচালিত করে তাদের আসলে পুলিশ বলেছে যে এই ধরনের কোনো কিছু থাকবে না। এই ছিল আমার কাছে সাভারের হেমায়েতপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ। নাজমুল, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী নাজমুল হুদা আমাদের হেমায়েতপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার যত্রতত্র গাড়ি পার্কিং এবং সবশেষ যে চিত্র সেই সম্পর্কে। সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ দেখছি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নিত্যপণ্যের দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বাজারে শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম নাগালের বাইরে। চাল, পেঁয়াজ ও আলুর দাম রয়েছে অপরিবর্তিত। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, স্বাগত আপনাকে। মুমু, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে এই মুহূর্তে রয়েছেন আপনি, সেখানকার দ্রব্যমূল্যের দাম এবং সেই সাথে সাধারণ মানুষের কি অবস্থা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাশেদ। সকাল থেকেই আসলে জানানোর চেষ্টা করছি, চট্টগ্রামের সব দ্রব্যমূল্যের কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। বিশেষ করে সবজির বাজারে কিন্তু এখনো আগুন, কারণ সবজির বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। পর্যাপ্ত সবজি আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, এরপরেও কিন্তু দাম অনেক বাড়তি রয়েছে। 80 থেকে 100 টাকার মধ্যে সব ধরনের সবজি মিলছে এই বাজারে। স্থানীয় আছেন অনেকে, তারা কিন্তু বারবারই অভিযোগ করছেন, বলছেন যে সব জিনিসের দাম বৃদ্ধি, দাম বাড়তি থাকার কারণে বাজারের দামটা একটু বেশি, কিন্তু জিনিসটা ভালো। এটা একটা জিনিস সমস্যা, দাম বাড়তি থাকার কারণে কি সমস্যা হচ্ছে? সমস্যাটা উপরে তাদের মেশিনটা ওজন কত আছে, এখানে 1.5 কেজি 2 কেজি আমরা দেখতেছি না। এইটা একটু মেশিন যেটা ওজন নেয় সেইটা কাস্টমারের সামনে থাকলে সুবিধা আর কি। এটা অনেক দূরে দেখেন না, কিন্তু জিনিসপত্রগুলো ফ্রেশ। এগুলো আমাদের খাজিটেরি বাজারটা বেশি করে ভেজিটেবলের জন্য মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে রাশেদ। তিনি বলছেন দাম বৃদ্ধি আছেন এবং ওজনের কারচুপিরও এই ধরনের একটা অভিযোগ করেছেন। অনেক সবজি রয়েছে এখানে, যেই সব সবজি আপনি দেখতে পাচ্ছেন সবগুলোর সবজি 80 থেকে 120 টাকার মধ্যে। যদিও ব্যবসায়ীরা বারবার দাবি করে যাচ্ছেন যে আগে থেকে 10 টাকা 20 টাকা পর্যন্ত সবজি কমেছে দাম, কিন্তু আসলে আমরা বাজারে এসে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। সব সবজিরই কিন্তু দাম রয়েছে। আলু বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত 110 টাকা করে, যার কারণে বাজার এই ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে, বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের মানুষগুলো। তারা বলছেন প্রশাসনের যদি নজরদারি বাড়ানো হয় তাহলে হয়তো এই বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাশেদ। মোমো, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী ফাতেমা জান্নাত মোমো চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার নিত্যপণ্যের বাজারের সবশেষ অবস্থা। দর্শক, রাজধানীর জনদুর্ভোগের খবর জানাতে নিউজ কটন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, স্বাগত আপনাকে। বিপ্লব, কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে? জনদুর্ভোগের কোন চিত্র আজ দেখাবেন দর্শকদের? জি ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ড, অর্থাৎ আমি যে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছি এই ফুটপাতটি 35 নম্বর ওয়ার্ডে রয়েছে ঢাকা উত্তরের। ঠিক এই ফুটপাতের যে দেয়ালটা দেখছেন পাশে, দেয়ালটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড। এখন সমস্যাটি হলো যে আপনি জানেন যে রাজধানী জুড়ে যেই বিভিন্ন এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো অধিকাংশই ফুটপাতে চলাচলের অধিকারটুকু হারিয়েছে সাধারণ মানুষ, এবং এর ফলে কিন্তু যে সমস্যাগুলো তুলে ধরবো সেটি হলো আপনি দেখছেন যে এখানকার ফুটপাতটা পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে। এবং আপনি জানেন রাজধানীতে অনেক রাস্তা রয়েছে, যেসব রাস্তার ফুটপাতগুলো কিন্তু দখল হয়ে যাচ্ছে। এই দখল এবং ফুটপাত ভাঙাচোরার কারণে কিন্তু মানুষ কিন্তু এখন ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটছে, এবং এই দখলের যেই অভিযোগগুলো, দখলের ফলে যে ভোগান্তিগুলো, এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন অভিযোগ আকারে সবসময় কিন্তু চলে আসছে। পাশাপাশি আপনি দেখছেন যে এরকম একটি জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটি মগবাজার থেকে বাংলা মোটরের দিকে যেতে যে রাস্তাটি নিউ স্কাটন রোড, সেই রাস্তার যে ফুটপাতের যে একটি অংশ, অর্থাৎ আমরা এই রাস্তার উভয় পাশটি যদি আমি একটি অবস্থায় দাঁড় করাই, সেক্ষেত্রে হলো রাস্তার ঠিক আমি যে পাশে রয়েছি তার অপর পাশটি ফুটপাতটি রয়েছে দখলে, আর ঠিক আমি যে পাশটি আপনাকে দেখাচ্ছি এই পাশের পুরো ফুটপাতটি কিন্তু এই ভাঙাচুর অবস্থায় পড়ে আছে। অর্থাৎ সংস্কারের অভাবে এই ফুটপাত দিয়ে মানুষ যে হাঁটতেও পারছে না, পাশাপাশি এই ভাঙাচুরা ফুটপাতের উপরেও কিন্তু দখলদাররা দখল করতে কিন্তু ছাড়েনি, যার কারণে সাধারণ মানুষ কিন্তু সে প্রধান সড়ক দিয়ে চলাচল করছে, ঘটছে দুর্ঘটনা, পড়ছে ভোগান্তিতে। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী তালুকদার বিপ্লব জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন রাজধানী নিউ স্কাটন থেকে। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। দর্শক বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনায় ম্যালেরিয়ার প্রভাব বিষয়ে একটি গোল টেবিল বৈঠক চলছে ঢাকায়। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক তেমনি আমাদের ম্যালেরিয়াও আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছে। আর নাইলে আমরা কিন্তু 2030 সাল নাগাদ যেটা চাচ্ছি, হয়তো এটাতে আমাদের সাংঘাতিক রকমের অসুবিধা হতে পারে। শুধু আমাদের না, দুনিয়াব্যাপী অসুবিধা হবে। এটা সবাই কিন্তু বুঝতে পারছেন যে আমাদের বিশেষ করে যেসব রোগগুলো আমরা এলিমিনেট করার কথা, ম্যালেরিয়া, টিবি, HIV, এদের ফাইলেরিয়া, কালাজার, এগুলো কিন্তু এখন একেবারে প্রায়োরিটি না। কিন্তু প্রায়োরিটি না হলে এটার প্রায়োরিটি তো ভিন্ন রকম। এইটার প্রায়োরিটি হচ্ছে আমাদের এলিমিনেট করতে পারলে আমাদের তো ভিন্ন, আমাদের অনেক সাশ্রয় হবে, অর্থনৈতিক সাশ্রয় হবে। কিন্তু এক্ষেত্রে এই জন্য আমি মনে করি আমরা ম্যালেরিয়ার কর্মকাণ্ডগুলো, যেগুলি নেট ডিস্ট্রিবিউশন বলি, রোগ নির্ণয় করা বলি, চিকিৎসা বলি, যারাই করুক ওদেরকে সুনিশ্চিত করে ভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, এবং তাদেরকে একই সাথে অন্য কর্মকাণ্ডগুলির সাথে সম্পৃক্ত করতে হবে। যেমন একসাথে যে রোগীটা, কারণ আসলে দেখবেন কোভিডের কিন্তু খুব একটা বেশি উপসর্গ থাকবে না। জ্বর আর কি, জ্বর তো ম্যালেরিয়া তো জ্বর হয়। তাহলে একটু আগে জিজ্ঞেস করুন যে কোভিড ম্যালেরিয়া একসাথে হয় কিনা। আসলে দুনিয়াতে বলছে যে এটা 4% রোগীর কো-ইনফেকশন হবে। দর্শক, করোনায় ম্যালেরিয়ার প্রভাব বিষয়ক একটি গোল টেবিল বৈঠকে আলোচনা করছেন বক্তারা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে, নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,322। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,607টি। এর মধ্যে নতুন শনাক্ত 2,275। এ পর্যন্ত মোট শনাক্ত 4,43,434। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,709 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,58,431 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারা বিশ্বে একদিনে রেকর্ড 11,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নাকাল দশা যুক্তরাষ্ট্রের। দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,96,000-এর বেশি মানুষ, মারা গেছে 1,908 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা 2,60,000 ছাড়ালো। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র জুনিয়র ট্রাম্পের করোনা টেস্টে পজিটিভ এসেছে। এছাড়া ইউরোপে ভয়াবহ হারে সংক্রমণ অব্যাহত রয়েছে। ইতালিতে একদিনে আক্রান্ত হয়েছে 37,000-এর বেশি মানুষ, ফ্রান্স 22, যুক্তরাজ্য 20 এবং জার্মানিতে 23,000-এর বেশি মানুষের শরীরে একদিনে শনাক্ত হয়েছে কোভিড-19। তবে মৃত্যু সংখ্যা এখনও স্থিতিশীল থাকতে দেখা গেছে। কানাডাতেও প্রবল গতিতে ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসাধারণকে সামাজিক মেলামেশা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সারা বিশ্বে এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 13,76,000 এবং
মোট সংক্রমিত হয়েছে 5,78,00,000-এর বেশি মানুষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ট্রাম্পের করা অভিযোগের ভিত্তিতে ভোট পুনঃগণনার পরও জর্জিয়াতে জিতে গেলেন জো বাইডেন। আর এই প্রেক্ষিতে জর্জিয়ার গভর্নর জানান, আইন অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এসেছে। এদিকে জর্জিয়াতে ভরাডুবির পর এবার মিশিগানের দিকে ঝুঁকেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার তিনি মিশিগানের রিপাবলিকান নেতাদের আলোচনার জন্য হোয়াইট হাউসে ডেকেছেন। অন্যদিকে জো বাইডেন ব্যস্ত রয়েছেন প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রধান দায়িত্ব হিসেবে করোনা মোকাবেলা নিয়ে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা জালিয়াতির অভিযোগ আমলে এনে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড জর্জিয়াতে ভোট পুনঃগণনা হলেও শেষ পর্যন্ত বাইডেনই সেখানে জয়যুক্ত হলেন, যে কারণে এবার নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার দাবি জানিয়েছে জর্জিয়া। শুক্রবার অঙ্গরাজ্যটির গভর্নর ব্রায়ান কেম্প এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি করেন। শীর্ষ নির্বাচনী কর্মকর্তারা ডেমোক্র্যাট জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে, তাই সময় এসেছে নির্বাচনের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফল ঘোষণার। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো হাল ছাড়েননি। জর্জিয়া তার আশাভঙ্গ করলেও এবার তিনি ঝুঁকেছেন আরেক ব্যাটল গ্রাউন্ড মিশিগানের দিকে। সেখানেও বাইডেন তার থেকে 1.5 লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আর তাই শুক্রবার হোয়াইট হাউসে মিশিগানের রিপাবলিকান নেতাদের এক বৈঠকে ডেকেছেন ট্রাম্প। সূত্র জানিয়েছে, মিশিগানের রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভার সঙ্গে নির্বাচনের ফল নিয়ে আবারও দেন দরবার করতেই এই বৈঠক। অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর করোনা মহামারী মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে এবার কংগ্রেসের কাছে বেশ বড় অঙ্কের করোনা ত্রাণ সহায়তার একটি বিল পাশের আহ্বান জানিয়েছেন বাইডেন। শুক্রবার রানিং মেট কামালা হ্যারিসকে সাথে নিয়ে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন জো বাইডেন। নাহিদ সিহান, নিউজ 24। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি শীঘ্রই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। লা লিগার হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। লা লিগায় নতুন মৌসুমে এখনও হারের স্বাদ পায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ। আসরে 7 ম্যাচে 5 জয় 2 ড্রয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে রয়েছে সিমিওনির শিষ্যরা। রোনাল্ড কোমানের দলকে হারাতে পারলে টেবিলের শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে অ্যাথলেটিকদের। এদিকে মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। লিগে 7 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ রয়েছে তারা। তবে আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে বেটিসদের 5-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছেন মেসি গ্রিজম্যানরা। মাদ্রিদ সফরের আগে যা আত্মবিশ্বাস বাড়িয়েছে কাতালানদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময়ের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।